সরি সরি সরি, দেরি হয়ে গেল। আবির, এটা তোমার আসার সময় হলো? আরে কি করব, কালকে রাতে কাজের এত প্রেশার ছিল, ঘুমাতে দেরি হয়ে গেছে, উঠতেও দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কাজের পেশা সম্পর্কে সব জানি। এই মনে করো পাবজি খেলা, টিভি দেখা, এই তো তোমার কাজের পেশা, তাই না? দেখো, তোমার সাথে সম্পর্কের প্রথম দিনই আমি কিন্তু তোমাকে বলে নিয়েছিলাম যে আমার পার্সোনাল লাইফে আমি কোনো রকম ইন্টারফেয়ার পছন্দ করব না। আমার জীবন স্বাধীনভাবে আমি বাঁচবো, তোমার জীবনটা স্বাধীনভাবে তুমি বাঁচবে। আমি স্বাধীন কি করি না করি সবকিছুই কিন্তু তুমি জানো। জানানোর পরে তুমি আমার সাথে সম্পর্কে গিয়েছো, এখন তোমার ভালো না লাগলে তুমি ব্রেকআপ করতে পারো। আই ক্যান্ট হেল্প। আবির, আমি তোমার সাথে সবকিছু জেনে শুনে রিলেশনশিপে গিয়েছি, তার মানে এই না যে তুমি আমাকে এক এক দিন এক এক জায়গায় এভাবে দাঁড় করায় রাখবা। আরে বাবা, আমি কি তোমাকে দাঁড়িয়ে থাকতে বলছি? তুমি কেন আগে চলে আসো? তুমি জানো আমি কখন ঘুম থেকে উঠি, আমার কতক্ষণ লাগে নাস্তা করতে, আমার বাস থেকে পর্যন্ত আসতে কত সময় লাগে, তুমি জানো না? সব জানো, তুমি কেন আগে চলে আসো? আমি আগে এসে দাঁড়ায় থাকি? আচ্ছা, ঠিক আছে। এক মিনিট। হ্যালো, হ্যাঁ বাবু, তুমি পৌঁছে গেছো? আরে না জান, একটা জাতা মিটিং এ আটকে গেছিলাম বুঝছো, এখন বের হইছি, রাস্তায় আছি, আবার জ্যাম তো। হ্যাঁ তুমি একটু ওয়েট করো, আমি চলে আসতেছি, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ ওকে ওকে। আচ্ছা শোনো না, বাবা কল দিচ্ছে, আমার একটা জরুরি মিটিং আছে, আমার যেতে হবে, আজকে থাকতে হচ্ছে একদিন। হ্যাঁ বাই বাই, সাবধানে যাও, বাই বাই। মানে কি? ঠিকঠাক একটা মেয়ে পাইলাম না, যার সাথে একটু নিজের মতো প্রেম করা যায়, যাকে জীবনে একটা জায়গা দেওয়া যায়, একটু মডার্ন মেন্টালিটি হতে পারে না? কি এত একটা অবস্থা। হ্যালো, এই দাঁড়ো 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 দাঁড়ো, শরীফের মেয়ে মানে আদ্রিনা আমেরিকা থেকে? আবির, আবির, এই তাড়াতাড়ি শুনে যা। এই দাঁড়া, এই গলায় এগুলো কি ঝুলিয়েছিস আবার নতুন করে? হাতে কি চেন ফেন ঝুলিয়ে রেখেছিস, হাতের মধ্যে মেয়েদের মতন বালা, মানে তোর কি ধারণা তোকে অনেক সুন্দর লাগে, অনেক স্মার্ট লাগে? শোনো বাবা, যেগুলো বুঝো না এগুলো বলবা না, এগুলো হচ্ছে ওয়েস্টার্ন কালচার, এগুলো হচ্ছে ট্রেন্ড। আমাকে এত ওয়েস্টার্ন কালচার বোঝাতে আসিস না। মানে আমি জানি তোকে কোনো কিছু বলেই ঠিক করা যাবে না, কম তো চেষ্টা করি নাই। তোকে শুধরাতে গিয়ে বরং তোর বদভ্যাসগুলো আমার নিজের মধ্যে চলে আসছে। এই যে একটা ছোট একটা প্যান্ট পরে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াস বাড়িতে, তোর দেখা দেখে আমিও একটা হাফ প্যান্ট পরার অভ্যাস হয়ে যাচ্ছে। খবরদার বাজে কথা বলবি না। শোন, এই যাবতীয় বদভ্যাসগুলো এখন পরিবর্তন করতে হবে। কেন পরিবর্তন করতে হবে কেন? ভালো তো ছিল আমরা ব্যাপারটা মিলে, কি এমন করবে যে পরিবর্তন করতে হবে? তোর মা মারা যাবার পর তো এই বাড়িতে কখনো কোনো গেস্ট আসেনি, এবার গেস্ট আসছে, গেস্ট। তো গেস্ট আসছে ভালো কথা, গেস্ট আসবে, খাবে, চলে যাবে, কারা আসবে? কারা না বল, কে আসবে? কে আসবে? আদ্রিনা, আদিনাকে? তোর শরীফ আঙ্কেলের মেয়ে। শরীফ আঙ্কেল? কোন শরীফ আঙ্কেল? আমেরিকা থাকে? তো তুই কয়টা শরীফ আঙ্কেলকে চিনিস? না মানে ওই যে যার সুন্দর পরীর মতো ছোট্ট ফুটফুটে মেয়ের কথা বলে আমার কানের পোকা মেরে ফেলেছে, সেই শরীফ আঙ্কেলের মেয়ে আসবে? হ্যাঁ, ও মাই গড, বলো না কবে আসবে? আগামীকাল আসবে। সেজন্যই তো বলছি যে তোর এই বদভ্যাসগুলো এখন পরিবর্তন করে। বাবা দেখো, এইগুলা হচ্ছে ওয়েস্টার্ন কালচার, ওই মেয়ে যেখান থেকে আসবে সে তো এগুলোর সাথে আরো বেশি অ্যাডপ্টেড। ওইখানে যে জিন্সের প্যান্ট পরে মাজা থেকে খুলে রাস্তা দিয়ে গড়ায় চলে যায়, তুমি জানো? রিসেন্ট ওদের কোনো গান টান দেখো, এগুলা গলায় বড় বড় চেন, লকেট টকেট পরে, দাঁতের মধ্যে গোল্ড লাগে। হয়েছে দাম, এটা ওদের ব্যাপার, ওদের কালচার। কিন্তু আমার দেশে আমি আমার কালচার নিয়ে থাকতে চাই, ঠিক আছে? ড্যাডি, অলরাইট অলরাইট, আই উইল কল ইউ ড্যাডি। হ্যালো, বলো। একদম সহজ সাপটা কথা বলে দিই, তোমার সাথে আসলে আমার পক্ষে আর সম্পর্কটা রাখা সম্ভব না, তোমার সাথে আমার কোনো যোগাযোগ হবে না। কেন? নতুন কাউকে পেয়েছো নাকি অন্য কোনো সমস্যা? অন্য কাউকে পাওয়া নিয়েও হইতে পারে, আবার অন্য কোনো সমস্যা হতে পারে, দুইটাই হইতে পারে। এখন আসলে আমি তোমার জিনিসটা বলতে যাচ্ছি না, আমি তোমাকে বললাম তোমার সাথে আমি সম্পর্ক রাখবো না, সম্পর্ক রাখবো না, বুঝা গেছে কথা? আরে এত ভূমিকা না করে আসল কথাটা বলো।
তোমার মতো একটা আনকালচার্ড মেয়ের সাথে আমার মতো একটা ছেলের পক্ষে তো সম্পর্ক রাখা সম্ভব না, এটা ইম্পসিবল। তুমি আমার স্ট্যান্ডার্ডের ধারের কাছেও নাই, মানে লুক অ্যাট ইউ, তোমার সাথে কোনোভাবেই আমি যাই না ভাই। আমার কাছে সম্পর্ক মানে হচ্ছে আমারটা আমি করব, আমার স্বাধীনতা আমার থাকবে, তোমার স্বাধীনতা তোমার থাকবে। আমাদের সম্পর্কের শুরুতে কিন্তু এই ব্যাপারটা ছিল, কিন্তু যখনই তুমি বুঝলা যে আমি তোমার প্রতি উইক, সাথে সাথে তুমি কি হলো, পোল্টি খাই গেলা, তুমি হয়ে গেলা আমার মা, এটা করতে পারবা না, সেখানে যেতে পারবা না, এর সাথে মিশতে পারবা না। কেন রে ভাই, এত রেগুলেশন নিয়ে আমার কেন তোমার সাথে থাকতে হবে? আমি তো বাধ্য না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু তোমার সাথে আমার হচ্ছে না, সো আলটিমেটলি মুদ্রা কথা হচ্ছে তোমার সাথে আমি সম্পর্ক রাখবো না। কথা বোঝা গেছে? মুদ্রা কথা হচ্ছে আমি তোমার লাইফস্টাইলের সাথে কমফোর্টেবল না। তার মানে তুমি বলতে চাচ্ছ যে তোমার লাইফস্টাইলের সাথে আমি যাই না? তোমার মতো রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা আমি খেতে পারবো না, তোমার মতো চটপটি আমি খেতে পারবো না, চুকুর চুকুর করে। এই ঝালমুড়ি টালমুড়ি এইসব ছাড়ছে আমি আমার পছন্দ না ভাই। আমি যাবো সব বড় বড় হাই ক্লাস জায়গায়, তোমার মতো একটা মেয়েকে নিয়ে আমি সব জায়গায় মুখ পর্যন্ত করতে পারি না। আমার পক্ষে এই রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। আই হ্যাভ বেটার অপশন। কিছু তো করার নেই, কারণ তুমি যা ভেবেছো তুমি তো তাই করবে। এক্স্যাক্টলি, বোঝা গেছে হিসাব। তাহলে এখন থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, কেমন? ভালো থাকো। হাস তারা বিস। রাখলাম তাহলে। একটা গেল, সানজিদা গেল, রুম্পা, টিনা, মালিহা। মালিহার সাথে না না, মালিহা শোনো, বোঝার চেষ্টা করো। আহারে আমি তোমার সাথে মানে, আরে কান্নাকাটি করে লাভ আছে নাকি? উফ, এইভাবে কান্না, আমি কিন্তু তোমাকে ব্লক করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো, সুখে থাকো, আল্লাহ হাফেজ। না আমি এত ছোট মেয়ের সাথে প্রেম করতে পারবো না, তুমি ইম্যাচিউর করো। যাও, ভালো থাকো, ওকে টাটা বাই। এত নাছুর বান্দা এই মেয়েগুলো। আমার ছেলের কথা আর বলো না, 10টা 11টা বাজার আগে তো ঘুম থেকেই উঠবে না। আরে তুই উঠে গেছিস এত সকালে? এয়ারপোর্টে তোর যাওয়ার কথা থাকলেও এত সকালে তুই উঠতে পারবি না ভেবে আমি নিজেই গিয়েছিলাম রিসিভ করতে, নিয়ে এসছি। এই যে ও হচ্ছে আদ্রিতা, তোর শরীফ আঙ্কেলের মেয়ে। আসসালামু আলাইকুম। হা করে তাকিয়ে আছিস কেন? ওকে গেস্ট রুমটা দেখিয়ে দিবি না? মানে এত লম্বা একটা জার্নি করে এসছে, ওর তো বিশ্রাম নিতে হবে। আরে ওরকমই পাগল, মানে কখন কি করবে তার কোনো ঠিক নেই। তুমি কিছু মনে করো না। কি করবো এই জীবন রেখে আমি? কি করব বাবু? তুমি যদি ফিরে না আসো তাহলে আমি গলায় দড়ি নিব। আবার আমি দড়ি নিব গলায়, এই যে আমি কি নিষ্ঠুর, গলায় দড়ি নিব। এই মেয়ে আমেরিকা থেকে আসছে, এর চেয়ে তো চাঁদনি চকে সদরঘাটে বরিশালের মেয়েগুলো সুন্দর করে সাইতে আসে। কি অবস্থার মধ্যে বললাম, আমার আমেরিকা যাওয়ার স্বপ্ন শেষ। আয় হায়, আমি তো সবগুলো গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে ফেলেছি। তার কি হবো? ও টিনা, ও রুম্পা, ও মালিকা, ও সানজিদা, তোমরা কোথায় গেলা? টিনা এভাবে ফিরিয়ে দিলে। মালিহা যা, অশ্লীল বালিকা। হ্যালো পাখি, কি বল তুমি? পিছন দিয়ে কেন কিভাবে ফোন রেখে দিল? চুপ করে বসে থাকার জন্য কল দিয়েছো তুমি আমাকে? আর তোমার সমস্যাটা কি? তুমি আমাকে কালকে ফোন দিয়ে বললে যে ব্রেকআপ, আবার আজকে ফোন দিয়ে চুপ করে বসে আছো। পেয়েছো ওটা কি? হ্যাঁ, তুমি তোমার মতো করে চলতে পারবে আর আমি আমার মতো করে চলতে পারবো না? তুমি তো তোমার ভালোটা খুব ভালো বুঝো, আর আমার বেলায় আসলে আজকে ব্রেকআপ আবার কালকে কল, কালকে ব্রেকআপ আবার আজকে কল, কেন? আর শুনো, তুমি সবসময় বলো না কি যেন ব্যক্তি স্বাধীনতা। হ্যাঁ, আমারও একটা ব্যক্তি স্বাধীনতা আছে। সানু, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। আমি পথভ্রষ্ট হয়ে গেছিলাম, আমি আবার আলোর পথে ফিরে আসতে চাই তোমার কাছে। আমি আর কখনো এমন করব না।
আমি আর কিচ্ছু চাই না জীবনে, আমি শুধু তোমাকেই চাই। প্লিজ তুমি তুমি বন্ধু হিসেবে আমার কাছে ফিরে আসো। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমার আগের মতো মানসিক সম্পর্কের জায়গাটা আর থাকবে না, কিন্তু হ্যাঁ তুমি আমাকে বন্ধু হিসেবে পাবে। এখন বলো কি হয়েছে? হ্যাঁ বন্ধু মানে বন্ধু মানে আসলে আমি বোঝাতে চেয়েছি, ভুল হয়ে গিয়েছে। আসলে পুরো ব্যাপারটা হচ্ছে মানে আজবের বন্ধু মানে ফ্রেন্ড, গার্লফ্রেন্ড তো বন্ধু। হ্যালো হ্যালো, গার্লফ্রেন্ড বন্ধু, হ্যালো। الله أكبر الله أكبر لا কি করতেছিস তুই বেড়া? বামে আয়, বামে আয়, আর আমার সাথে বামে আয়। আরে বেটা বামে আয়, আমার সাথে বামে আয়। মারতেছে তো এবার যা, আবার কিল নিয়ে দেখ বেটা, তোর জন্য মরে গেলাম। আরে বাম দিকে আমার সাথে আয়। আরে কি দিতেছে বেটা, কি করো? দাঁড়া দাঁড়া, একটু ব্যাকআপ দেন। বলেন। একটু সাউন্ডটা কমাতে পারবেন? নামাজ পড়বো। কি বুঝি না, জোরে বলেন। বলছিলাম একটু সাউন্ডটা কমালে আমি নামাজটা পড়বো। নামাজের ওয়াক্ত হয়েছে তো তাই। সরি ডিস্টার্ব করলাম। আসছি। ঢং যত। ধর ধর ধর, বাম দিকে আয়। এক্সকিউজ মি, একটা কথা বলি। বলেন। এটা ঢং না, আসলেই আমি নামাজ পড়বো। পারলে আপনিও নামাজ পড়ে ফেলুন, সময় হয়ে গেছে তো। আপনাকে দেখে তো মনে হয় না আপনি নামাজ টামাজ খুব একটা পড়েন। তারপরও এখন পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন, আল্লাহ সব কিছু মাফ করে দেয়। আপনার কি ধারণা আপনি একা নামাজ পড়েন? আমি নামাজ পড়ি না? হ্যাঁ আমি নামাজ পড়ি না। না না, ওভাবে বলতে চাইনি, আপনাকে দেখে যেমনটা মনে হয়েছে। যাই হোক, এখন এত কথা না বলে যেহেতু সময় হয়েছে পড়েই ফেলুন, লেগে আছেন, শান্তি পাবেন এখানটাতে। আসি। ধুরো, তুমি এত টেনশন করো না মা। আমি দেখছি তো, আমি দেখছি। আমি আমি ভালো ব্যবস্থা করছি তোমার জন্য। শোনো, তুমি এই বাড়িতে মেহমান হয়ে এসছো, তুমি তো আর চিরদিন থাকবে না, কয়েকদিন থাকবে তারপর চলে যাবে, এই তো। খুব ভালো পাত্রের খোঁজ করছি আমি তোমার জন্য। বিশেষ করে আমেরিকান প্রবাসী পাত্র আমি খুঁজছি। কেন জানো? কারণ তুমি তো ওখানেই বড় হয়েছো। চাচু, আপনি যেটা যেভাবে বলবেন, যেই সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মেনে নেব। বাবা মারা যাওয়ার আগে আমাকে বলে গেছেন, আপনি যা বলবেন সেটাই যাতে শুনি। আর সেজন্য আমি মায়ের কথা অমান্য করে এখানে চলে এসেছি। আপনি নিশ্চয়ই আমার খারাপ চাইবেন না। আর আমার বাবাও কখনো কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি, শুধু একটাই ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা হচ্ছে বাবা বিদেশে গিয়ে সেটেল করেছিলেন। আর বাবা সবসময় এই কথা আমাকে বলেছেন। আর সেই কারণেও উনি কখনো আমাকে ওইখানকার কালচারের সাথে অ্যাডপ্ট হতে দেননি, শিখতে দেননি ওখানকার কিছু। তাই হয়তো আমি বাবার কথা অক্ষরে অক্ষরে পালন করি। ডাকবো না তো কি করবো? সারাদিন তো টই টই করে ঘুরে বেড়াস, বাড়ির কোনো কাজ করিস না। এই যে গেস্ট রুমটা দিনের পর দিন বন্ধ থেকে কি অবস্থা হয়ে দেখেছিস? ওর ভেতরে তো এখন অন্য এক জীবের বসবাস শুরু হয়েছে। আরেক জীবের? ছি বাবা, কি বলো এগুলো তুমি?
এখন আমাকে বলছে কি বলছে। আসলে চাচ্চু যেটা বোঝাতে চাচ্ছেন সেটা আমি বলছি। জীব বলতে চাচ্চু বলেছেন যে গেস্ট রুমে একটা তেলাপোকা আছে, আর আমি তেলাপোকা ভীষণ ভয় পাই। ও তেলাপোকা, আপনি তেলাপোকা ভয় পান, আমি কি করতে পারি? আপনি যে দেশ থেকে এসেছেন বা যে দেশে থাকেন সেই দেশে নিশ্চয়ই তেলাপোকা নেই, তো আপনি চলে যান। আমরা এই দেশের মানুষ, আমরা আসলে তেলাপোকা নিয়ে বসবাস করতে পারি। সরি। না 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 না, এখানে সরির কিছু নেই তো। এ তো ভালো বলেছিস তুই, বলে ঝামেলা কমে গেল। তেলাপোকা যেহেতু তোর কোনো সমস্যা না, তাহলে আজকেই এই মুহূর্তে তুই তোর রুম থেকে বের হয়ে গিয়ে ওই গেস্ট রুমে শিফট কর। হ্যাঁ, আর ওই গেস্ট রুমে আদ্রিনার যে জিনিসপত্রগুলো আছে তোর রুমে পাঠিয়ে দে। বাবা আজকে থেকে যতদিন আদ্রিনা এই বাড়িতে আছে তোর রুমেই থাকবি। বাবা এবার বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আর কোনো কথা না, যা তুই গেস্ট রুমে যা, তেলাপোকার সাথে গিয়ে বসবাস কর। ও এরকমই পাগল পাগল। আমার সুন্দর সাজানো গুছানো জীবনটা শেষ করে দিছে। আমার রুম থেকে আমাকে বিতাড়িত করে দিছে। আমার সুন্দর স্বপ্ন, আমার সুখ, আমার সব কিছু আমার রুমে মাটি চাপা পড়ে গেছে শুধু এই একটা মানুষের জন্য। তুমি প্লিজ আমাকে বিপদ থেকে উদ্ধার করো প্লিজ। এখন বুঝো ঢেলা, আমার সাথে তো খুব ভাব নিয়ে রিলেশন ব্রেকআপ করেছিলে। আর শোনো, তুমি এখন যতই বুদ্ধি করো না কেন, তুমি কিন্তু আর আমাকে পাবে না। দেখো, তুমি আমার খারাপ সময়ে আমাকে এরকম খোঁচা দিয়ে কথা বলবা না। আমি জানি হাতিও গর্তে পড়লে চামচিকাও লাথি মারে। না, আমি আসলে তোমাকে চামচিকা মিন করতে চাই নাই। এনিওয়ে, তুমি আমার খারাপ সময় আমাকে একটু বুদ্ধি দাও, আমাকে সাহস দাও, আমাকে সহায়তা করো। আমি তোমাকে কথা দিতেছি, তোমার জীবনের সকল বিপদে আপদে আমি আশেপাশে থাকবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনো, আমি তোমাকে কিছু বুদ্ধি দিতে পারি যদি তুমি আমার কথা মতো চলো। হ্যাঁ, তাহলে কাজ হলেও হতে পারে। তুমি আসতে পারি? আপনি অবশ্যই অবশ্যই আসতে পারেন। আপনি তো এখন এই বাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ জীব। আমার যদি ইচ্ছা নাও থাকে আপনাকে আসতে দেওয়ার, তারপর তো আমি আপনাকে আটকাতে পারবো না। আপনি তো চলে আসবেন। বলুন আপনাকে কি খেদমত করতে পারি? আমাকে তো আমার রুম থেকে বিতাড়িত করেছেন, এখন কি বাস থেকে বের করে দেবেন? না না, আমি বুঝতে পারছি আপনি আমার উপরে ভীষণ বিরক্ত। বিরক্ত হওয়াটা স্বাভাবিক, তাই এই মুহূর্তে আমি কিছু মনে করছি না। কারণ আমি তো আপনাদের বাসায় জাস্ট কয়েকটা দিনের জন্য একটা জীব। যাই হোক, মনে করতাম তখনই যদি আমি সারা জীবন এই বাসায় থাকতাম। বাহ বাহ বাহ, আপনার শখের বাহার দেখে আমার মন ভরে যাচ্ছে। বলুন আপনার কোন শখটা আমি পূরণ করতে পারি, বলুন। সেরকম কিছু না, আসলে আপনাকে আমি বলতে চাচ্ছিলাম যে আমি তো জন্মের পর থেকে আমেরিকাতেই থেকেছি। এটা কি আমার দোষ? না, আপনার দোষ হতে যাবে কেন? মানে আমি কখনো বাংলাদেশে আসিনি, সেটা বলতে চাচ্ছিলাম। তো ভাবছিলাম যদি সুযোগ হতো, কোথায় কি আছে ওগুলো যদি দেখতে। শুনো, তুমি ওকে নিয়ে ঘুরতে যাও, একদম সিনেমেটিক ভাবে। আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো? জি জি, হ্যাঁ, আপনি চান আমি আপনাকে বাংলাদেশ ঘুরে দেখাই, তাই তো? অবশ্যই। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা ইঞ্চি জায়গা আপনাকে নিয়ে আমি ঘুরে বেড়াবো। একদম টেনশন করবেন না, ঘুরতে নিয়ে যেতে হবে তো, কোনো সমস্যা নেই। আপনি ঠিক আছেন? আমি অবশ্যই ঠিক আছে। আসলে সরি, সত্যি বলতে কি আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, তো ওই এক্সাইটমেন্ট থেকে আমি আসলে কথাগুলো ভাবে বলছি। আপনি কাজ করুন, আপনি আর রাত না জেগে এখনই খেয়ে ঘুমিয়ে পড়ুন। কালকে সকালবেলা সূর্যি মামা ওঠার আগে আমরা দুজন উঠে নাস্তা খেয়ে বাইরে চলে যাবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ওকে। আমি তাহলে যাই। গুড নাইট, সুইট ড্রিমস, স্লিপ টাইট। সেম টু ইউ। থ্যাংক ইউ। Sangita, you are good. আমার ব্যাগটা। হ্যাঁ, ব্যাগটা আল্লাহ নিয়ে গেল তো। আয় হায়, চোর চোর চোর, আমার গোবর কি লয়ে গেছে, আরে ব্যাগ লয়ে গেছে। এমনই বাংলাদেশটা এরকমই। বাংলাদেশের মানুষজন এরকম চোর, বাটপাট, ছেঁচড়, ছিনতাইকারী সব নিয়ে চলে যায়।
আপনি আমেরিকা চলে যান, যেখান থেকে আসছিলেন সেখানে ফিরে যান, জীবনটা সুন্দর করে নিজের মতো করে সাজিয়ে নিন। কেন আসছেন? আপনি আমেরিকায় কতবার গেছেন? না যাইনি, যাওয়ার খুব ইচ্ছা ছিল, খুব স্বপ্ন ছিল, বুঝছেন, যে আমেরিকা যাব, জীবনটা সুন্দর তাহলে করে যেটা সাজাবো। জানেন না সেটা নিয়ে কথা বলবেন না প্লিজ। আপনার কি ধারণা ওখানে চুরি ছিনতাই এগুলো হয় না? অনেকাংশে এদেশ থেকে অনেক বেশি ওখানে হয়। এই দেশে আপনারা অনেক সুখে শান্তিতে আছেন, প্লিজ এটাকে অ্যাপ্রিসিয়েট করুন। আমার ব্যাগটা চলে গেছে সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, কিন্তু ব্যাগের ভিতরে ইম্পর্টেন্ট জিনিসপত্র ছিল, বিশেষ করে আমার পাসপোর্ট। পাসপোর্ট ছাড়া আমার ফেরত যাওয়াটা কষ্ট হয়ে এই যাবে। ব্যাগে পাসপোর্ট? আরে এই পাসপোর্ট, পাসপোর্ট দিয়ে যা ভাই। আমি এখানে পাসপোর্ট হারিয়ে ফেলেছি, জানি ঝামেলা হয়ে গেছে, কিন্তু ওখানে যা যা করা লাগে তুমি সেগুলো করো। এখানে চাচ্চু করবে যা করা লাগে। প্লিজ তুমি এগুলো নিয়ে ভেবো না। যদি আমি এখান থেকে একাই করে ফেলতে পারতাম তাহলে হয়তো তোমাকে আমি জানাতামই না কি হচ্ছে এখানে। তোমার যা যা করা লাগে করো, আর যদি কিছু হেল্প লাগে তাহলে এখানে চাচ্চুর সাথে যোগাযোগ করো, তার হেল্প নাও। এখন আমি রাখছি। মার সাথে কথা বললেন? আর একটু সুন্দর করে কথা বলা যায়। মা আছে তো, বোঝেন না, আমার মা নেই, অভাবটা আমি বুঝি। আমিও আপনার মতোই। আমার মতো মানে? আপনি হয়তো আমাদের সব গল্পই শুনেছেন, এটা শুনেননি। উনি আমার মা না, উনি আমার বাবার দ্বিতীয় স্ত্রী, আর উনি আমার বয়সে মাত্র 6 বছরের বড়। এত কম বয়সে কি মায়ের অভাব পূরণ করা যায়? সরি। না না, ইটস ওকে। বাবা ওনাকে আমার মা মারা যাওয়ার অনেক দিন পরে বিয়ে করেছিলেন। আপনি আসলে অনেক লাকি, আপনার বাবা দ্বিতীয় বিয়ে করেননি। আপনার জন্য, আপনার ভবিষ্যতের জন্য উনি একা আপনাকে বড় করেছেন, একা পথ চলেছেন। কিন্তু আপনার যে অবস্থা, তাতে করে আমার মনে হচ্ছে যে ওনার এই পুরো পরিশ্রমটা কিংবা এই একাকিত্ব থাকাটা পুরোটাই বৃথা। কারণ আপনার ওনার জন্য যা যা করা দরকার, যেভাবে চলা দরকার, আপনি একদমই ওমনটা করছেন না। আমি জানি ওই ছিনতাইটা আপনি করিয়েছেন, ওখানে বেশি ইম্পর্টেন্ট কিছু নেই আমার পাসপোর্টটা ছাড়া। পারলে আমার পাসপোর্টটা একটু আনিয়ে রাখবেন, ওটা খুব জরুরি। আরেকটা কথা, চাচ্চু আমার বিয়ের জন্য ছেলে দেখছেন, তার মানে কিছুদিনের মধ্যেই আমি আমার পথে চলেই যাব। আমাকে তাড়ানোর জন্য আপনাকে এত কিছু করতে হবে না। আচ্ছা, ওই ছেলেগুলো কি ঠিকমতো কাজ করতে পেরেছিল? তুমি এত টেনসড কেন? মানে আমাদের প্ল্যান কি সাকসেস ছিল? তুমি তো আমাকে কিছুই বললে না, ফোনে বললে যে সামনাসামনি কি কথা বলবে। আমি ওকে বিয়ে করব। কি মানে? কি তুমি ওই মেয়েকে বিয়ে করবে? মিস্টার আবির, যার কিনা পছন্দ স্মার্ট মেয়ে, যার কিনা এই দেশের সংস্কৃতির সাথে ম্যাচ করা কোনো মেয়ে পছন্দ না, তার আজ হঠাৎ করে কি হলো? আচ্ছা, তোমার শরীর ভালো আছে তো? তোমার কাছেই তো শুনেছি যে ওই মেয়ে সালোয়ার কামিজ পরে, ওই মেয়ে মাথায় ঘোমটা দেয়, তাহলে হঠাৎ করে ওই মেয়ে কেন? আমি তোমার জন্য পারফেক্ট না, তোমার স্ট্যান্ডার্ডের সাথে আমার স্ট্যান্ডার্ড ম্যাচ করে না, তাহলে আজ ওই মেয়ে কোথা থেকে আসলো? মিথ্যা ছিল সব। এতদিন পর্যন্ত আমার লাইফে আমি যা চেয়েছি সব মিথ্যা ছিল, ধোঁকা ছিল, মরিচিকা ছিল। আমি ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন লাইফস্টাইল, ধোঁকার পিছনে ছুটেছি এতদিন। সত্যি বলতে কি, নিজের দেশ, নিজের সংস্কৃতিকে
সবসময় নিচু করে দেখেছি। এই মেয়েটার সাথে পরিচয় হওয়ার পর না আমার মনে হচ্ছে কি জানো, আমি এমনই চাই, এরকম একটা মানুষ চাই আমি আমার লাইফে। আমি অন্য কিছু চাই না, আমার স্ট্যান্ডার্ড এই চাই। সব ধোকা। তাহলে এত নাটকের কি ছিল? আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই, আমি জানি না। আমি শুধু জানি আমি এই মেয়েটাকে ভালোবাসি। ফর দ্য ফার্স্ট টাইম তোমাকে আমার দেখে সিরিয়াস মনে হচ্ছে। ওই মেয়েই পারবে তোমাকে চেঞ্জ করতে। মিস্টার আবিরকে যেই মেয়ে দুদিনে চেঞ্জ করে দিয়েছে, সে সারা জীবন তোমাকে অনেক যত্নে রাখবে। তুমি ওকে বিয়ে করো। আমার খুব কষ্ট হচ্ছে, ভীষণ ভালোবাসতাম তোমাকে, তুমি কখনো আমাকে ভালোবাসতেই পারোনি। আচ্ছা যাই হোক, শোনো, আমার ভালোবাসার জায়গা থেকে অনেক শুভ কামনা তোমার জন্য। সুখী হও, ভালো থেকো, অনেক ভালো থেকো। হওয়ার কথা না, ঘর অনেক পরিষ্কার থাকে। কি রে, কিছু বলবি? হ্যাঁ বল, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে বল। টাকা লাগবে তোর? তাহলে হয়েছেটা কি আমাকে বল না। কি এটা? বুঝলাম না, কি দিলি তুই? এরকম অদ্ভুত আচরণ করছিস কেন? চিঠি লিখেছি। প্রিয় পিতা, পত্রের শুরুতে আমার সালাম নিবেন। বড় সমাচার এই যে আমার পালঙ্কখানা একজন মানুষের জন্য অতিশয় বৃহৎ। আমি এবং আমার ছোট্ট কোলবালিশখানা অসহায়ের ন্যায় এক কোণায় পরিত্যক্ত পড়িয়া থাকে। এই বৃহৎ খাটিয়াটিতে আরো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জায়গা হইবে। ইহার চাইতে বেশি আর কিছু বলিয়া বোঝানো সম্ভব হইবে না। আশা করি আপনি যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করিবেন। ইতি আপনার নিঃসঙ্গ সন্তান। কি ব্যাপার চাচ্ছু, কি লেখা? কিছু না পাগলামি। সাবধানে সাবধানে, কোথাও বাড়ি লাগাবে না, মানে খাটনি থেকে বাড়ি ভেঙে ফেলবো নাকি তুমি? বাবা, এটা আমার খাট না? হ্যাঁ ছিল। হ্যাঁ বাবা, আমার খাট দিয়ে যাচ্ছি। আলম ভাই, এটা কি? আলম ভাই, স্নেহাস্পদ পুত্র, আপনার দুঃখ আমি বুঝিতে পারিয়াছি, অনুধাবন করিয়াছি। তাই বাড়ির চৌকিদারকে আপনার পালঙ্কটি উপহার হিসাবে দিয়া দিলাম। কেননা উহাতে উনি ওনার স্ত্রী সমেত বাচ্চা সমেত নিশ্চিন্তে ঘুমাইতে পারিবে। আপনার কষ্ট লাঘব করার জন্য আপনার ঘরের বৃহৎ পালঙ্কটিকে ওনাকে দান করাটাই সর্বাধিক যুক্তিযুক্ত। ইতি আপনার শুভচিন্তক পিতা অলিক চৌধুরী। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইয়া পারওয়ারদিগার, আল্লাহ তুমি সবচেয়ে ভালো জানো আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ। আল্লাহ, আমার আশেপাশে যত বালা মুসিবত আছে আল্লাহ তুমি সবাইকে আমার কাছ থেকে দূরে রাখো। আর যেটা ভালো, যেটা আমার জন্য মঙ্গলময়, সেটাই তুমি আমাকে নির্ধারণ করে দাও আল্লাহ। আপনি তো বিদেশে থেকে অভ্যস্ত, এখন আপনি কি পারবেন
আপনার ওই বাইরের দেশের কালচারকে ফেলে রেখে আপনি আমাদের এই দেশের কালচারকে মেনে নিতে। এই বিয়েটা আমি আমার বাবা মার জন্যই করছি। আমি বিয়ে যদি করি আমি বাবা মাকে নিয়েই থাকবো। আমি বুঝতে পারছি আপনার কথা। আর আপনি নিশ্চয়ই আমার চাচুর কাছ থেকে সব কিছু শুনেছেন। আসলে আমি আমার বাবার আদর্শে বড় হয়েছি, আর আমার মধ্যে আমি সবসময় বাঙালি সংস্কৃতিকেই বহন করি। এখন বাবার পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে চাচু। চাচু যেই সিদ্ধান্ত নেবেন আমি সেটাই শুনব। আর যদি আপনার সাথে আমার বিয়ে হয় তাহলে বিয়ের পরে আপনি যেভাবে চাইবেন, যা বলবেন তাই হবে। হালার আমার বোনরে তুই পোয়াতি বানায় এখানে আরেক মাইল লগে বয়া কি আর কোন দি করতাছো? মানে কি বলছেন আপনি এগুলো? মানে কি বলছেন মানে? আপনার চিনো আপনার ভুল হচ্ছে কিছু। আমার ভুল, আমি তোরে বইরা দেখাই দিমু জায়গা মতো। তোর আমি ভুল দেখাইতাছি তোরে আমি। রে খারাপ চাচু নিশ্চয়ই আপনাকে বলেছে যে আমি বাইরে আসলে উনি আমাকে একা দেখা করতে, মানে কারোর সাথে একা দেখা করতে দিতে চান না। আসলে ওইটা সমস্যা না, আপনার আমার মধ্যে বোঝাপড়াটাও ঠিকঠাক মতো হয়ে গেলেই ফ্যামিলির মুরব্বীরা এসে বাকি কথা বলবে। আসলে আমার প্রবলেম যেটা হচ্ছে, আমি কখনো কোনো মেয়ের সাথে একা এরকম পরিবেশে কনভারসেশন করিনি, সো আই এম বিট কনফিউজড। না না, হ্যাঁ বলবেন না। চাচু আপনার সম্পর্কে সব কিছু জানিয়ে তারপরে আপনাকে এখানে পাঠিয়েছে, তাই আপনার সম্পর্কে কোনো কিছু জানার আমার নেই। তবে আপনি যদি আমাকে কিছু জিজ্ঞেস করতে চান জিজ্ঞেস করতে পারেন। আসলে আমি কি বলবো বুঝে পাচ্ছি না, যেহেতু আমি একটু কনফিউজড। আমি ভিতরে আমার চাপ ফিল করছি। সো ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার ওয়াশরুমটা ইউজ করতে পারি? হ্যাঁ হ্যাঁ শিওর, এই যে এই দিকটা। ও আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ। প্লিজ। জি, থ্যাংক ইউ। ভাই কি আপনি? আরে ভাই, বাইরে ভাই। আপনি ভাই। কে? আপনি এখানে কেন? আপনি কে? আমি তো মেয়ে দেখতে আসছি। মেয়ে দেখতে আসছেন? হ্যাঁ। আদ্রিনা? হ্যাঁ। আপনার জীবন শেষ ভাই। আমি তো 3 বছর ধরে মেয়েটাকে ভালোবাসি। ও আমাকে বলল ওর বাবা মার সাথে কথা বলার জন্য বিয়ের ব্যাপারে। কথা বলতে এসে দেখি হ্যাঁ ও তো ফলস কেস। হাত পা বেঁধে এখানে বেঁধে রাখছে ভাই। ভাই বলছে বাসায় ফোন করে 30 লক্ষ টাকা মুক্তিপণের টাকা চাইতে ভাই, নইলে নাকি কিডনি খুলে বেচা দিবে। কি বলেন ভাই? আপনার সাথে দেখা না হলে তো ভাই আমি বিশাল বিপদে পড়ে যেতাম। আরে ভাই কই যান আপনি, কই যান? আমাদের বাঁচান, আমার আমি খুলতেছি ভাই। ভাই আপনি যদি বিয়ে করতে মন চায় বিয়ে করেন, কোনো সমস্যা নেই। আমার প্রেম ভালোবাসা আমি সব বিসর্জন দিয়ে দিছি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? স্যার আমার নাম মোতালেব ঘটক, আপনি কল দিছিলেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একজন ঘটককে তো ফোন দিয়েছিলাম। তো আপনি সেই ঘটক? আমার পাত্রের খবর এনেছেন?
তার পাত্র তো লাখ লাখ আছে, কিন্তু সব পাত্র তো আসলে ভালো না স্যার। তো বাকি ডাইরের পাত্র খোঁজা চাইতে স্যার আমার মনে হয় আপনার ঘরে যে একজন সুযোগ্য পাত্র আছে তার কথা একবার বিবেচনা করা যায় না? আমার ঘরে যে পাত্র আছে সে কথা আপনি কি করে জানলেন? স্যার আসলে হয়েছে কি, ঘটক মানুষ তো, তো ওই পাত্রের খবর রাখাই দায়িত্ব স্যার। কিন্তু আমার পাত্রই যে উপযোগী সেটা আপনাকে কে বললো? কি যে বলেন স্যার, আবির সাহেব মানে আপনার একমাত্র সন্তান, সে তো একটা সোনার টুকরা ছিল স্যার, তার তো কোনো তুলনা হয় না, অবশ্যই সে সুযোগ্য। আচ্ছা, আমার ছেলে লাখে একটা সোনার টুকরা ছেলে, তাই না? তুমি কি জানো যে আবিরের হাতে একটি মেয়েকে তুলে দেওয়ার মানে হচ্ছে ওকে পানিতে ফেলে দেয়া? ওকে, এ কেমন কথা স্যার, কোনো কথা বললেন কেন পানি ফেল দেবে স্যার? আমার ছেলেকে তো আমি চিনি, ও কতগুলো মেয়ের সাথে প্রেম করে জানেন? 4-5টা তো হবেই। মিথ্যা কথা, মিথ্যা কথা স্যার, মাত্র 2টা প্রেম করছে, তাও ব্রেকআপ হয়ে গেছে, চাইলে দিচ্ছে স্যার। এই কথা আপনি কি করে জানলেন? স্যার আসলে হয়েছে কি, ঘটক মানুষ তো এগুলো জানতে হয়, বাদ দেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাদ দিলাম। কিন্তু ও তো চেইন স্মোকার, এত বেশি সিগারেট খায় কোনো মেয়ে তো ওকে পছন্দ করার কথা না। এভাবে একজন মিথ্যা কথা কেন কে? তো সিগারেট কালে বদ্ধে খায়, বৃষ্টি পড়লে খায়, বৃষ্টি না পড়লে খায়, এই সাইডে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, সিগারেটও ছেড়ে দিয়েছে। তার যা যা বদভ্যাস ছিল সবকিছু থেকে সে কি এখন মুক্ত? একদম মুক্ত, একদম মুক্ত, পাখির মতো ডানা মিললে উড়ে যায়, তার মধ্যে আর কোনো বদভ্যাস নেই, একদম লক্ষ্যে চলে। পাখির মতো ডানা মেরে উড়ে গেল তো তাকে ধরে বেঁধে রাখতে হবে, তাই না? কি করতে আসেন স্যার? এই বেয়াদব, এই তুই কি ভেবেছিস? কি ভেবেছিস তুই? হ্যাঁ, নাকের ওপরে একটা আঁচিল লাগালে, চোখটা টেরা করলে, আর মুখের ওপরে দাড়ি গোপ লাগালে আমি তোকে চিনবো না? এই বাবা, ব্যথা লাগছে, ব্যথা পাচ্ছি বাবা। ফাজিল কথা। শোন বাবা, তুই আমার একমাত্র ছেলে, আমার তো কোনো মেয়ে নেই। মেয়ে জন্মের আগেই তোর মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। অনেক ভালো ছিল তোর মা, অনেক ভালো মানুষ ছিলেন, হয়তো সেই জন্যই আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে, পাপের ভার যেন বেশি না হয়। বাবা এভাবে বলো না, জন্মের পর থেকে তুমি আমার মা, তুমি আমার বাবা, কখনো তো কোনো কিছুর অভাব বুঝতে দাও না, তুমি আমার দুনিয়া। মেয়ে নেই তো, তাই আসলে বুঝতে পারিনি যে একটা মেয়ের বিয়ের দায়িত্ব নেওয়া কতটা ঝক্কির, কতটা দায়িত্বের, সেটা আমি বুঝতে পারিনি। কিন্তু যেহেতু আমার বন্ধু আমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়ে গেছে, সে দায়িত্ব তো আমাকে পালন করতেই হবে। সেটাই বাবা, ভালো একটা ছেলে দেখে আদ্রিনার বিয়ে দিয়ে দাও, আর তোমার উপর যে দায়িত্ব সেই দায়িত্ব তো আমারও। তুমিও ভালো ছেলে খোঁজো, দেখি আমার পরিচিত কেউ আছে কিনা। তুমি পারবে বাবা। সোনাবীর, সেই ছোটবেলা থেকে ডায়াপার চেঞ্জ করা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত তোর যত কিছু লেগেছে, যা কাজ করতে হয়েছে, আমি করেছি না তোর জন্য সব? তোকে আমি নিঃশ্বাসে নিঃশ্বাসে চিনি, তোর শরীরের রোমকূপের গন্ধ আমার পরিচিত। তুই আমাকে কি বোঝাস? হ্যাঁ। আদ্রিনা আদ্রিনা কেন? আসুক, আসলেই বোঝা যাবে। এই যে না, জি চাচু। না মানে বলছিলাম, তোর দায়িত্ব নিয়েছি মানে এই নয় যে আমি তোর পছন্দের বিরুদ্ধে বা তোর মতামতের বিরুদ্ধে কারোর সাথে আমি তোর বিয়ে দিয়ে দেবো। সেই জন্য বলছিলাম তুই একটু ভালো করে চিন্তা করে দেখতো, আমার এই ছেলেটাকে যদি আমি তোর জীবন সঙ্গী করতে চাই তাহলে কি তোর কোনো আপত্তি আছে? না মানে ও এতদিন যা কিছু করেছে তোর সাথে, সেটা কিন্তু তোকে পছন্দ করে তাই করেছে। এতদিন যা কিছু করেছি আসলে আমি আর চাচু সবই জানি আপনি যা যা করছিলেন। চাচু দেখুন, আমি আমার বাবার পরে আপনাকেই জানি এখন। আপনি যেভাবে যা আমার জন্য সিদ্ধান্ত নেবেন সেটা মেনে নিব বলেই আমি এখানে এসেছি। তাই আপনার কথার উপরে আমি কোনো কথা বলতেও চাই না। সেই জায়গায় আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি আমাকে আপনার কাছেই রাখবেন, সেটা তো আমার জন্য অনেক বড় পাওয়া। আর
আবিরের কথা তো আমি সবসময় শুনেছি আমার বাবার কাছে। এখানে এসে ওকে দেখলাম, চিনলাম। ও ভালো মানুষ। ও যদি আমার জীবনসঙ্গী হয় এতে আমার কোনো আপত্তি নেই। বাবা, আমি sorry। আমাকে মাফ করে দাও। এতদিন ধরে তুমি আমাকে পেলে, ভালোবেসে, আদর করে বড় করেছো। আমি মনে হয় কোনোদিন ওর মতো এত সুন্দর করে তোমাকে এই কথাগুলো বলতে পারিনি যে বাবা তুমি যা বলবে আমি তাই করবো, তুমি আমার কাছে যা চাও আমি তাই করে দেবো তোমার জন্য। আমি সরি বাবা। বাবা আসলে সন্তান হিসেবে আমি এতটা অযোগ্য, আমি কখনো তোমার চাওয়া পাওয়া, তোমার স্বপ্ন এগুলো কেয়ারই করিনি। বরঞ্চ আমার আমার প্রত্যেকটা কাজে আমি তোমাকে কষ্ট দিয়েছি, মানুষজনের কাছে তোমাকে ছোট করেছি। আমি সরি বাবা। আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো এমন কিচ্ছু করবো না যাতে তুমি কষ্ট পাও, যাতে তোমাকে ছোট হতে হয়। হয়েছে, এখন আর নতুন করে নাটক করতে হবে না। তুই যেমন ছিলে এমনই থাকিস, আমার কোনো অসুবিধা নেই। যাক, আজকে আমার অনেক বড় একটা দুশ্চিন্তা মাথা থেকে বের হয়ে গেল। মানে এই ছেলেটার একটা গতি হয়ে গেল, হ্যাঁ, আর সেই সাথে আমি একটি মেয়ে পেয়ে গেলাম। তবে ঝামেলা তো একটা বেড়েছে। মানে বিয়ের ঝামেলা তো যে সে ঝামেলা না, দুজনের বিয়ের ঝামেলা আমাকে নিতে হবে, ছেলের এবং আমার নিজের মেয়ের। তোরা তো আমাকে কোনো সাহায্য করবি না। আমি যাই, আমি নিজেই তাহলে সব বন্দোবস্ত করার জন্য নেমে পড়ি। সরি, আসলে নিজের অজান্তেই কখন যেন আপনাকে পাওয়ার জন্য কি সব যে পাগলামি শুরু করেছি। আমি সরি আপনার সাথে প্রথম দিকে মিসবিহেভ করার জন্য। আমি সরি আপনার সাথে হাবিজাবি কথা বলতে। রেখে দিন স্মৃতি হিসেবে।